হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো এর আগের ক্লাসে আমরা 432 পেজের যে ম্যাথের কোশ্চেন ছিল সেটা সলভ করেছি। আজকে আমরা তারপরে পেজ 456 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করব। ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা রায় মার্টিন প্রশ্নবিত্র সলভ করেছি। ম্যাথের বই সম্পূর্ণরূপে সলভ করা আছে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা তার সলিউশন পেয়ে যাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। এছাড়া ক্লাস 9, 11, 12-এরও ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করা আছে। ঠিক আছে, তো এছাড়া আমরা যেভাবে শুরু করেছি যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পাশে আছে, আমাদের সাপোর্ট করছে এবং আমাদের বিভিন্ন সাজেশন দিচ্ছে যাতে চ্যানেলের ইমপ্রুভ হয়, তাদের আমরা কিছু কিছু স্টুডেন্টদের প্রত্যেক দিন নাম উল্লেখ করছি এবং তাদের ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ক্লাসও আমরা ক্লাসের মাঝে কিছু স্টুডেন্টের নাম নেব এবং তাদের থ্যাঙ্কস দেবো। ঠিক আছে, তো দেখতে থাকো। আজকের ক্লাস আমরা শুরু করছি এবং 1-এর দাগের 1 থেকে আজকের ক্লাসে কোন স্টুডেন্টের নাম আছে সেটাও দেখতে থাকো। 456 পেজ এবিটিএ টেস্ট পেপারের 1-এর দাগের 1-এরটা বলছে, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার 10 বছরে দ্বিগুণ হচ্ছে, বার্ষিক সুদের হার কত হবে? 1-এর দাগের 1-এরটা দেখো। ধরো মূলধন হচ্ছে পি টাকা, সময় হচ্ছে 10 বছর। 10 বছরের দ্বিগুণ হচ্ছে মানে কি 2p হয়ে যাচ্ছে, 2p টাকা হয়ে যাচ্ছে। তাহলে দ্বিগুণ যদি এটা হয়ে যায়, সুদ কত? 2p টাকা মাইনাস p টাকা, তাহলে সুদ হয়ে যাচ্ছে p টাকা। তাহলে এইটা p টাকা সুদ। এবার আমরা যদি সূত্রের সাহায্যে যে সুদটা বের করব, দুদিকটা নিশ্চয়ই সমান হবে। তাহলে এইটা p টাকার সুদ, এটা হচ্ছে এইটা সুদটা। এবার কোন টাকার সুদ? p টাকা। 10 বছরে সুদের হার আমরা r% মনে করছি, p/100। p কেটে গেল, এইটা কেটে গিয়ে 10 হচ্ছে। তাহলে r/10 = 1। তাহলে r = হয়ে যাচ্ছে 10। তাহলে সুদের হার হয়ে যাচ্ছে 10%। দেখো একদম সহজভাবে হয়ে গেল, সুদের হার 10%। প্রসেসটা দেখো, এটা কোন অপশনে আছে 10%? অপশন বি তে আছে। অপশন বি 10%। 2-এরটা 2-এর বলছে x² - 3x + k = 10 সমীকরণে বীজদ্বয়ের গুণফল -2। x² - 3x + 10 = 0, তাই তো? x² - 3x + 10, x² - 3x + k = 10 প্লাস k = 10। এইটা আছে x² - 3x + k = 10, বীজদ্বয়ের গুণফল -2। তাহলে এখানে কি করতে হবে? এটা করতে হবে x² - 3x প্লাস এই যে k - 10, পুরোটা ধ্রুবক পদ। ঠিক আছে, পুরোটা ধ্রুবক। দুটো বীজ মনে করো আলফা ও বিটা, এদের বীজদ্বয়ের গুণফল বলেছে -2। বীজদ্বয়ের গুণফল মানে কি? c/a। বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a। তাহলে এখানে এইটা c আর a এর মান 1, x² এর আগে কিছু মানে 1 আছে। তাহলে বীজদ্বয়ের গুণফল k - 10/1 = -2 বলা আছে। অতএব k - 10 = -2, k = 10 - 2, k = 8 হয়ে যাচ্ছে। দেখো k = 8। দেখো না প্রসেসটা, কোন অপশন আছে? 8 আছে অপশন সি তে। তাহলে অপশন সি সঠিক উত্তর। অপশন সি 8। 3-এর দাগে বলছে, ও কেন্দ্রবৃত্তের এবি ও সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান। ও কেন্দ্রবৃত্তের এবি ও সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান। এটা প্রয়োগও বটে, এটা তৈরি রাখবে যে প্রমাণ করো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। প্রমাণ করো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এটা মনে করো একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত। এটা এবি একটা জ্যা এবং সিডি একটা জ্যা। তাহলে এটা যদি কেন্দ্রে, এটা এবি, এটা সিডি। ঠিক আছে, এবি আর সিডি দেখে নাও। এবি ও সিডি বলছে, ও কেন্দ্রবৃত্তের এবি ও সিডি দুটি জ্যা এর দৈর্ঘ্য সমান। এওবি 60 ডিগ্রি, সিওডি কত? তাহলে এদের জ্যা দুটো দৈর্ঘ্য সমান। মনে রাখবে বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা এওবি 60 ডিগ্রি, জ্যা দুটো যেহেতু সমান, এবি যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সিডিটাও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে সিওডি 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা কোন অপশনে আছে দেখো। এটা হচ্ছে সি, 60 ডিগ্রি। অপশন সি তে আছে 60 ডিগ্রি। নাম্বার 4 দেখো, 4-এর কি বলেছে? 4-এর বলে দিয়েছে
সাইন 43 কস 47, ঠিক আছে, প্লাস কস 43 সাইন 47, এটা আছে সাইন 43 কস 47 প্লাস কস 43 সাইন 47 ইজিকল টু, আমরা পুরো মানটা হয় 43 তে নিয়ে যাবো বা 47 এ নিয়ে যাবো। আমরা 43 তে নিয়ে যাচ্ছি, পুরোটা 43 তে নিয়ে গেলে 43 cos 90 মাইনাস 43 প্লাস cos 43 আর এটা সাইন 90 মাইনাস 43। এই যে 90 থেকে 43 বিয়োগ করলে 47 হয়ে যায়, 90 থেকে 43 47 উভয় ক্ষেত্রেই। এবার সাইন 43 তো cos 90 মাইনাস থিটা, এটাকে থিটা ভাবো, সাইন থিটা হয়ে যায় সাইন 43 প্লাস এটা cos 43 সাইন 90 মাইনাস 43, এটা cos 43, তাহলে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 43 ডিগ্রি, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 হয়ে গেল, দেখো 1 আসছে, ঠিক আছে। তাহলে এটা কোন অপশনে আছে দেখো 1, সহজ অঙ্ক, অপশন ডি তে আছে 1, অপশন ডি সঠিক উত্তর, অপশন ডি 1। 6, আচ্ছা এবার দেখো দুটি নিরেট গোলকের বক্রতলের অনুপাত বলা আছে, তার মানে বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, আয়তনের অনুপাত চেয়েছে, 4টা অপশন আছে, তার মধ্যে কোনটা হবে। নিরেট গোলকের দুটো নিরেট গোলক তো, তাদের আমরা প্রথমটার ব্যাসার্ধ মনে করছি r1 একক, দ্বিতীয়টার r2 একক। তাহলে গোলক যেহেতু, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই হয়, তাহলে যেটা আসছে 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার, এটা তো ক্ষেত্রফলের সূত্র, গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল যাই বলো। এটা দেয়া আছে কত, এটা দেয়া আছে 16/9, তাই তো, 16:9 মানে 16/9, এইটা কেটে গেল, তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার 16/9, তাহলে r1 বাই r2 4/3, আমরা ধরছি r1 ইজ ইকাল টু 4k আর r2 ইজ ইকাল টু 3k আমরা ধরে নিচ্ছি, কে নট ইকাল টু 0 মনে করো, ঠিক আছে। এবার বলছে যে আয়তনের অনুপাত, তাহলে আয়তনের অনুপাত কত, আয়তন হচ্ছে 4/3 পাই আর r1 কিউব ইজ টু 4/3 পাই r2 কিউব, 4/3 তুলে দাও, তুলে দিলে r1 এর মান কত আসছে, এটা হচ্ছে r1 কিউব ইজ টু r2 কিউব, r1 এর মান দেখো এখানে 16k, তাহলে এই 4k তার কিউব ইজ টু 3k তার কিউব, তাহলে 64k কিউব ইজ টু 27k কিউব, কে কিউব তুলে দিলে 64 ইজ টু 27, এটাই সঠিক উত্তর, আয়তনের অনুপাত এইটা হবে, ঠিক আছে। দেখো কোন অপশনে আছে 64 ইজ টু 27, এটা আছে অপশন এ তে আছে, ঠিক আছে। তাহলে 5-এরটা অপশন এ 64 ইজ টু 27, ঠিক আছে। 6-টায় যাবো, দেখো 6-টা কি বলেছে, একটা তথ্য দিয়েছে 2 3 9 10 9 3 9, এর সংখ্যাগুলো মান 2 3 9 10 9 3 9, 1 2 3 4 5 6 7টা, কটা আছে দেখি, না এটা তো নয়, আচ্ছা এটা আমরা পরের দাগেরটা তুলে ফেলেছি, এটা অন্য, যেটা মান আছে মধ্যমা চেয়েছে 3 14 18 20 5, 3 14 18 20 5, 3 14 18 20 5, তাহলে ছোট থেকে বড় আকারে সাজালে 3 5 14 18 20। দেখো বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদ একটি হয়, ছোট থেকে বড় করে সাজানোর পর, তাহলে মাঝের পদটি হয়ে যায় মধ্যমা, আর জোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদ দুটি হয়ে যায়, সেই দুটো পদের যোগফল বাই 2 সেটা হয়ে যায় মধ্যমা। এখানে দেখো বিজোড় সংখ্যক পদ আছে 5টি, তাহলে মাঝের পদ হয়ে যাচ্ছে এইটি, এদিকে দুটো এদিকে দুটো, তাহলে মধ্যমা কত 14। কোন অপশনে আছে দেখো, কোশ্চেনে কোন অপশনে আছে, আছে 14, অপশন ডি তে, অপশন ডি 14, এটাই সঠিক উত্তর, দেখে নাও প্রসেসটা, ঠিক আছে। নেক্সট দেখো 1-এর দাগের কমপ্লিট হলো, এবার আমরা 2-এর দাগে যাব। 2-এর দাগের শূন্যস্থান পূরণ, 2-এর দাগের 1,
কি বলছে দেখো, √3 - 5 এর অনুবন্ধী করণী কত হবে? √3 - 5 এর অনুবন্ধী করণী -√3 - 5, একদমই সোজা। দুইয়েরটা দেখো, দুইয়েরটা আসছে সময়ের সাথে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে তাকে সময়ের সাথে নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে, তাকে সমহার বৃদ্ধি বলা হয়। ঠিক আছে, তাকে ড্যাশ বৃদ্ধি লিখেছে, তাকে সমহার বৃদ্ধি, তাহলে শূন্যস্থানে সমহার। ঠিক আছে, নেক্সট দেখো, কোন বৃত্তের কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক সর্বদা ওই বৃত্তের কেন্দ্রগামী হয়। এটা খেয়াল রাখবে, বৃত্তের কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক সর্বদা ওই বৃত্তের কেন্দ্রগামী, তাহলে এটা হবে ওই বৃত্তের কেন্দ্রগামী। চিত্রটা দেখো, এই যে চিত্র, এই যে একটা জ্যা, একে যদি সমদ্বিখণ্ডিত করে এটা অবশ্যই কেন্দ্রগামী হতে হবে। ছবিটা এইরকম, এটা কেন্দ্রগামী হলে তবে দুদিকটা সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে, চারেরটা দেখো, চারেরটা বলছে কি বলেছে, চারেরটা cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা হাফ, cos 4 থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা কত দেওয়া আছে? cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা হাফ, অতএব cos এর পাওয়ারে 4 থিটা মাইনাস সাইন এর পাওয়ারে 4 থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা তার স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে হয়ে যাচ্ছে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এইটার মান কত? 1, আর এইটার মান কত? এখানে দেওয়া আছে হাফ, তাহলে হাফই আসছে। cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটার মানও হাফ আসছে আগেরটা থেকে। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা, একই মান আসছে। ঠিক আছে, তাহলে এটা চারেরটা শূন্যস্থানে হয়ে যাচ্ছে, হাফই আসছে। 5, ঘনক থেকে যে সর্ববৃহৎ শঙ্কু পাওয়া যাবে তার ব্যাস ঘনকের ড্যাশের সমান। এইটা একটা ঘনক মনে করো, চিত্রে এটা বর্গক্ষেত্রটাকেই ঘনক ভাবতে হবে। ঘনক থেকে যে শঙ্কু পাওয়া যাবে, এইরকম শঙ্কু তো সর্ববৃহৎ পাওয়া যাবে। এই জায়গাটা, এই দুটো জায়গা নষ্ট হবে, এই দুটো জায়গা, এইটা মনে করো সর্ববৃহৎ শঙ্কু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখানে কি চেয়েছে, যেটা যদি সর্ববৃহৎ শঙ্কু পাওয়া যায় তাহলে বলেছে সর্ববৃহৎ ঘনক থেকে যে সর্ববৃহৎ শঙ্কু পাওয়া যায় তার ব্যাস ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান। এটা পুরোটা ব্যাস ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, তাহলে ঘনকের বাহুর সমান, বাহুর কি বলেছেন, হ্যাঁ বাহুর দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, দেখো তার ব্যাস ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান। তিনেরটা যেটা করেছি আমরা, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। ঠিক আছে, এবার দেখো ছয়েরটা কি বলেছে, একটা তথ্য আছে যেটা আমরা আগের বার নিয়ে ফেলছিলাম। 2, 3, 9, 10, 9, 3, 9, 2, 3, 9, 10, 9, 3, 9। এখানে কি চেয়েছে? 2, 3, 9, 10, 1, 2, 3, 4, 5, 7টা সংখ্যাগুলো মান। তাহলে এটাও আমরা সাজিয়ে নিই। 2, 3, 3 দুবার আছে, 9 কবার আছে? 3 বার, 9। তাহলে এটা 3, 6, 7টা, 3, 6, 7টা সংখ্যাগুরু মান, মানে যে মানটা সবচেয়ে বেশি বার থাকবে সেটা সংখ্যাগুরু মান। যে মানটা সর্বোচ্চ সেটা নয়, যে মানটা সবচেয়ে বড় সেই মানটা নয়, যে মানটা সবচেয়ে বেশি বার আছে সেই মানটা হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে সবচেয়ে বেশি বার আছে 9, 3 বার আছে, তাহলে এখানে সংখ্যাগুরু মান কি বলেছে, কি চেয়েছে এখানে, এর সংখ্যাগুরু মান 9 হয়ে যাবে। দেখো ছয়েরটা হলো। এবার দেখো সত্য মিথ্যা আছে 3-এর দাগের। তিনের দাগে একেরটা, 3-এর দাগের একের বলেছে সত্য মিথ্যা। অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার বলেছে। অংশীদারি ব্যবসায় 3 জন লোকের দরকার
মিনিমাম 3 জন লোকের দরকার, এটা কোথাও নির্দিষ্ট নয়। 2 জন হলেও অংশীদারি কারবার হয়, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। 2 জন হলেও খুব ভালোভাবে অংশীদারি কারবার হয়, তাহলে এটা মিথ্যা, একের দাগের একেরটা মিথ্যা। ঠিক আছে, দেখবে এই 2 জন দিয়েও তোমাদের বইয়ে অঙ্ক দেয়া আছে, 2 জন দিয়ে অংশীদারি কারবারে অঙ্ক দেয়া আছে। পরেরটা, x প্রপোর্শনাল z y প্রপোর্শনাল z হলে x y প্রপোর্শনাল z, x প্রপোর্শনাল z y প্রপোর্শনাল z হলে x y প্রপোর্শনাল z, এটা তো হয়ে থাকে। ঠিক আছে, এটা সত্য, এটা সত্য। ঠিক আছে, 3-এরটা দেখো। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, ত্রিভুজের একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অনুপাত 3:4:5 হলে ত্রিভুজের সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5, আমরা একটা মনে করছি 3x একক, একটা 4x একক, একটা 5x একক, 3টে বাহু মনে করছি। এবার দেখো কি হচ্ছে, এইটা স্কোয়ার করলে কত হয়, এটা যদি অতিভুজ ভাবি আমরা, তাহলে 5x স্কোয়ার 25x স্কোয়ার হয়ে যাচ্ছে এটা স্কোয়ার করলে। আর এইটার বর্গের সমষ্টি কত, 3x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার ইজ ইকুয়াল টু 25x স্কোয়ার। তাহলে দেখো এই দুটোর বর্গের সমষ্টি এইটার বর্গের সমষ্টির সঙ্গে সমান হচ্ছে। তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে 5x অতিভুজ, এই দুটোর মধ্যে কোনো একটা লম্ব কোনো একটা ভূমি। ঠিক আছে, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যেহেতু আসছে, তাহলে এই অনুপাতে 3টে বাহু থাকলে সর্বদা সেটা সমকোণী ত্রিভুজই হচ্ছে। ঠিক আছে, মানে পিথাগোরাসের যেটা উপপাদ্য অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা ম্যাচ করে যাচ্ছে, তার মানে সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হয়েছে, সেটাই বলা আছে যে সর্বদা সমকোণী ত্রিভুজ গঠন করে, তাহলে সেটাই হবে সত্য। 4-এর দেখো, 4-এর কি বলেছে, 4-এর বলেছে থিটার মান 0 থেকে 90 ডিগ্রি হলে সাইন সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সর্বনিম্ন মান 2। এটা দেখো সেক স্কোয়ার, এবার স্কোয়ার আছে তো, সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর মান সর্বনিম্ন মানে যত কমই হোক এর মানটা পজিটিভ ভাবে বোঝাই যাচ্ছে, যেহেতু স্কোয়ার, স্কোয়ার যেহেতু পজিটিভ ভাবে বোঝাই যাচ্ছে, তাহলে আমরা কি জানি, যে কোনো কিছু স্কোয়ার সেক থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, যে কোনো কিছুর বর্গ আমরা জানি। এটাকে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 2, সেক মানে 1/cos থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, কস কস কেটে গেল, অতএব সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, অতএব সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। আমরা এবার প্রশ্ন আসতে পারে এখানে মাইনাস কেন নিলাম, কারণ আমরা প্রথমেই তো উল্লেখ করে দিয়েছি যে এর মানটা যত কমই হোক পজিটিভ হবে, যেহেতু স্কোয়ার আছে। যদি এখানে প্লাস নিতাম এটা ডান দিকে এসে নেগেটিভ হয়ে যেত, মাইনাস হয়ে যেত। এখানে প্লাস নিলে এটা প্লাস, এখানটা প্লাস, আর ডান দিকে এলে মাইনাস, এটা প্লাস এখানটা এলে মাইনাস, মাইনাস মান তো হতে পারে না, বর্গ আছে স্কোয়ার, সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এর মানটা হয় 2 বা তার চেয়ে অনেক বড়, তাহলে সর্বনিম্ন মান কত, 2, এটাই আছে। দেখো তার মানে এটা সেটাই বলেছে সত্য। 5, 6, 5 কি বলা আছে দেখো, একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন পূর্বের আয়তনের তুলনায় 4 গুণ হবে। আচ্ছা, ঘনকের আমরা বাহুর দৈর্ঘ্য ভাবছি a একক মনে করছি, ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক হলে ঘনকের আয়তন কত হয়ে যাচ্ছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a একক হয়ে যায় ঘনকের আয়তন হয়ে যাচ্ছে a কিউব ঘন একক, a কিউব ঘন একক হয়ে যাচ্ছে। এবার বাহুর দৈর্ঘ্য মনে করো দ্বিগুণ করা হলো, দ্বিগুণ করা হলে এই a এককটা 2a একক হয়ে যাচ্ছে। এবার 2a একক বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত, 2a তার হোল কিউব, 2a তার হোল কিউব, তাহলে এটা হয়ে যাচ্ছে 8a কিউব। এখানে ছিল a কিউব এত ঘন একক, তাহলে এটা 8a কিউব ঘন একক হয়ে যাচ্ছে, তার মানে 8 গুণ হয়ে যাচ্ছে, সামনে 8 আছে 8 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু বলা আছে 4 গুণ হবে, তার মানে এটা মিথ্যা। নেক্সট দেখো, বলছে n অযুগ্ম হলে n+1/2 তম পদটাই মধ্যমা, n অযুগ্ম, তাহলে দেখো আমরা একটা অযুগ্ম নিচ্ছি 7টা পদ, 7টা পদ হলে কি 1 2 3 4 5 6 7, এদিকে 3টে এদিকে 3টে, মাঝের পদটা মধ্যমা, তাই তো। তাহলে দেখো n এর জায়গায় আমরা যদি 7 বসাই, যদি স্যাটিসফাই করে, যদি সেটা চাপ চতুর্থতম পদ আছে ছোট থেকে বড় সাজানোর পর যেটা চতুর্থতম পদ আছে স্যাটিসফাই করে যায়, তাহলে আমরা বলবো হ্যাঁ ঠিক। দেখো এই যে n+1/2 তম বলেছে তো,
এর জায়গায় যদি 7টা পদ, এখানে এটা চতুর্থ পদ, যদি 4 নম্বর এখান থেকে এই রেজাল্টটা যদি 4 আসে, তাহলে আমরা বলবো হ্যাঁ ঠিক। এদের সিএনের জায়গায় 7 বসালাম, 7 + 1/2, 8/2, 4, তার মানে চতুর্থ পদ আসছে। এততম পদ, এততম পদ, এততম পদ, ধরো 9টা পদ আছে। 9টা পদ হলে ছোট থেকে বড় সাজিয়ে নেওয়ার পর পঞ্চম পদটা মধ্যমা হয়, পঞ্চম পদটা মধ্যমা হয় 9টা পদ থাকলে। ঠিক আছে, এবার দেখো এই যে এইখানে যদি আমরা 9 বসাই, এই যে 9 + 1/2, তাহলে 10/2, তাহলে পঞ্চম পদ হয়ে যাচ্ছে 10/2 5, পঞ্চম পদ হয়ে যাচ্ছে। তোমরা যেটা বলেছো ঠিক বলেছো, সত্য। ঠিক আছে, বোঝা গেল? দুটো উদাহরণ দিয়ে আমরা দেখালাম, এগুলো ভালো করে শুনবে তাহলেই বুঝতে পারবে। নেক্সট দেখো, এবার 2 নম্বর করে যেগুলো অঙ্ক দেওয়া আছে 4-এর দাগের, সেইগুলো আমরা সলভ করছি। 2 নম্বর করে দেওয়া আছে 4-এর দাগের 1-এরটা। 4-এর দাগের 1-এর বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 ঠিক আছে, 4 বছরের, তার সময় কত? 4 বছর। ধরি আসল p টাকা, ধরি আসল = p টাকা। অতএব কি বলেছে এখানে? সুদ আসলের 8/25, অতএব সুদ কত? সুদ = p × 8/25 এত টাকা, = 8p/25 এত টাকা। ঠিক আছে, এটা সুদ। আচ্ছা, সময় কত? সময় = 4 বছর। ঠিক আছে, সময় 4 বছর। আচ্ছা, সময় 4 বছর। আর বলছে শতকরা বার্ষিক সুদের হার কত? ধরি বার্ষিক সুদের হার 8%, ধরি বার্ষিক সুদের হার = 8%। ঠিক আছে, বার্ষিক সুদের হার 8%, অতএব 8% সরল সুদের হারে p টাকার 4 বছরের সুদ, 4 বছরের সুদ p × r × t 4/100 এত টাকা। PRT/100, এটা কেটে গেলে 25 চলে আসছে, হয়ে যাচ্ছে PR/25 এত টাকা। PR/25। এটা দেখো আমরা সুদটা নির্ণয় করছি আমাদের সুদ নির্ণয়ের পদ্ধতির সাহায্যে, আর এটা সুদটা বলা আছে, তাহলে দুটো নিশ্চয়ই একই, যেহেতু একই টাকার একই সময়ের, এই দুটো সুদ সমান হবে। তাহলে অতএব শর্তানুসারে PR/25 = 8p/25, 25 কেটে দাও, PP কেটে দাও, অতএব R = 8। অতএব নির্ণয় সুদের হার = 8%। সুদের হার আসছে 8%, দেখে নাও, সুদের হার 8%। প্রসেসটা দেখো ভালো করে, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে, তাহলে যদি সংখ্যাগুলো চেঞ্জও করে দেয় তাহলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি সংখ্যাগুলো চেঞ্জও করে দেয় তাহলেও কোনো রকম কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট দেখো 4-2। 4-2 কি বলছে? বলছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য নিয়োজিত করেছে। তাদের মধ্যে লভ্যাংশ বণ্টিত হওয়ার অনুপাত। পল্লবী 500 টাকা রেখেছে 9 মাসের জন্য, পল্লবী 500 টাকা দেয় 9 মাসের জন্য, অতএব পল্লবীর 1 মাস হিসেবে মূলধন = 9 × 500 এত টাকা, 5 × 9 = 45, 4,500 টাকা। ঠিক আছে, আচ্ছা, আর একটাকে রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য নিয়োজিত করে।
রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য নিয়োজিত করে। অতএব রাজিয়ার 1 মাস হিসাবে মূলধন ইজিক্যাল টু রাজিয়ার 1 মাস হিসাবে মূলধন 600 ইন্টু 5 এত টাকা, 5 6 30 এত টাকা। ঠিক আছে, তাহলে পল্লবীও এদের যেহেতু এটা মূলধন পেয়ে যাচ্ছে 1 মাসের হিসাবে, এদের মূলধন অনুপাতই লভ্যাংশ বণ্টিত হবে। অতএব পল্লবী ও রাজিয়ার মূলধন অনুপাত, অতএব পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত, পল্লবী আগে আছে 4500 ইস্টু 3000, 45 ইস্টু 30, 3:2, তাহলে এই অনুপাতেই লভ্যাংশ বণ্টিত হবে। অতএব পল্লবী ও রাজিয়ার লভ্যাংশ বন্টনের অনুপাত, তাই তো, পল্লবী ও রাজিয়ার লভ্যাংশ বণ্টিত হওয়ার অনুপাত, অতএব পল্লবী ও রাজিয়ার লভ্যাংশ বন্টনের অনুপাত is equal to 3:2। দেখো এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা, এইভাবেই করতে হবে। সহজ অঙ্ক দিয়েছে, আমরা অন্যতম সহজ অঙ্ক ছিল। নেক্সট দেখো 3-এর দাগেরটা, 3-এর দাগে যাচ্ছি আমরা। দেখো 3-এর দাগের অঙ্ক কি বলেছে, সমীকরণ আছে x² + bx + c, সমীকরণ একটি বীজ অপরের দ্বিগুণ। ধরি সমীকরণের একটি বীজ আলফা, অতএব অপর বীজ কত হবে, অপর বীজ 2 আলফা। ঠিক আছে, অপর বীজ 2 আলফা, তাহলে আলফা প্লাস 2 আলফা, অতএব আলফা প্লাস 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। অতএব 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, অতএব আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 3a, আর আলফা ইন্টু 2 আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ। অতএব 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। এখানে আলফার ভ্যালুটা এখানে পুট করছি, দেখো। অতএব 2 ইন্টু মাইনাস বি বাই এ, বি বাই 3a হচ্ছে আলফার ভ্যালু, হ্যাঁ, এইটা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। অতএব 2 ইন্টু এইটা স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসে স্কোয়ার করলে সেটা দুটো মাইনাস হচ্ছে, মাইনাস মাইনাস অটোমেটিক প্লাস হয়ে যায়, এটা হয়ে যায় বি স্কোয়ার বাই 9a স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। এটা অতএব এইটা একটা এ কেটে দাও, এ, তাহলে হয়ে যাচ্ছে 2b স্কোয়ার, 2b স্কোয়ার 9a আর সি কোনাকুনি গুণ করলে 9ac। দেখো প্রমাণিত হয়ে গেল, একদম সহজ প্রমাণ। ঠিক আছে, 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac। এই যে 2 ইন্টু বি স্কোয়ার আর 9a ইন্টু সি কোনাকুনি গুণ করে দিলাম। ঠিক আছে, দেখো 3-এর দাগের হয়ে গেল। এবার আমরা 4-এর দাগে যাব। চারের দাগের বলেছে 23, 30, 57, 78 প্রত্যেকটি পদ থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। আমরা ধরি 23, 30, 57, 78, ধরি 23, 30, 57 এবং 78 প্রত্যেক পদ থেকে এক্স বিয়োগ করলে, প্রত্যেক পদ থেকে এক্স বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে, তাই তো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, অতএব 23 মাইনাস এক্স ইজ টু 30 মাইনাস এক্স সমানুপাতি 57 মাইনাস এক্স 78 মাইনাস এক্স। তাহলে 23 মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স
ঠিক আছে। অতএব তাহলে 78 ইন্টু 23 কত হয়? 78 ইন্টু 23, 3 আসে 24, 4 হাতে থেকে 2, 3 7 21 আর 2 23, 3 আসে 24, 4 থেকে 2, 3 7 21 আর 2 23, 8 2 16 6 হাতে থেকে 1, 7 2 14 হাতে থেকে 15, 8 2 16 6 থেকে 1, 7 2 14 থেকে 15, 4, 6 আর 3 9, 5 আর 2 7, 1, 1794, 1794 মাইনাস 23x মাইনাস 78x প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 7 21 1 হাতে থেকে 2, 3 5 15 2 17, 170 মাইনাস 30x মাইনাস 57x মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, বোথ সাইড এক্স স্কোয়ার ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো কত আসছে, এই দুটো যোগ করলে 1794 মাইনাস 8 3 11 1 থেকে 1 7 2 9 রেখে 10 101x 1710 মাইনাস 57 আর 30 67 77 87 87x। ঠিক আছে, বা 101x, এটা মাইনাস এক্স গুলো বাঁ দিকে আনছি। ঠিক আছে, এক্স গুলো বাঁ দিকে আনছি প্লাস 87x ইজ ইকুয়াল টু 1710 মাইনাস 1794, এখানে হয়ে যাচ্ছে মাইনাস 13 14x ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 94 মাইনাস 84, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব x ইজ ইকুয়াল টু 84/14 ক্যান্সেল করলে 6, অতএব x ইজ ইকুয়াল টু 6 আসছে। দেখো x ইজ ইকুয়াল টু 6, তাহলে এটা তোমরা অবশ্যই উত্তরটা লিখবে, আমরা উত্তরটা লিখছি না। প্রত্যেক পদ থেকে 6 বিয়োগ করলে বিয়োগফলগুলো সমানুপাতি হবে। উত্তরটা যাচাই করে নাও, এটা হয়ে যাচ্ছে 6 বিয়োগ করলে 17 বাই 6 বিয়োগ করলে 24, এটা 6 বিয়োগ করলে 51, ইয়েস 3 17 51, 6 বিয়োগ করলে 72, ইয়েস 3 17 51, 3 24 72 সমানুপাতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো দেখো তাহলে 4 এর দাগের হয়ে গেল, সহজ অঙ্ক ছিল। এবার আমরা 5 এর দাগে যাব। দেখো আমরা আমাদের ক্লাসে রেগুলারলি আমাদের চ্যানেলের কিছু স্টুডেন্টের নাম নিচ্ছি এবং তাদের ধন্যবাদ দিচ্ছি। আমাদের চ্যানেলে যারা জড়িত আছো, যারা আমাদের চ্যানেলকে সাপোর্ট করছো, যারা বিভিন্নভাবে সাজেস্ট করছো যে কিভাবে চ্যানেল ইমপ্রুভ করা যায়, তাদের মধ্যে অন্যতম হলো আমাদের চ্যানেলের বিক্রম পাজা, আমাদের ছাত্র অনিশ সামন্ত এবং অঙ্কিতা দেরে, যারা আমাদের চ্যানেলের সঙ্গে আছে, যারা রেগুলারলি ফলো করছে এবং সাজেস্ট করছে বিভিন্ন কমেন্টের মাধ্যমে ইমপ্রুভ করার, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আরও বিভিন্ন স্টুডেন্ট যারা আছো, তোমরা যারা কমেন্ট করছো এবং বিভিন্ন সাজেস্ট করছো, অনেকেই আছে, সবার নাম তো একসঙ্গে নেওয়া সম্ভব না। প্রত্যেক ভিডিওতে আমরা কিছু কিছু স্টুডেন্টের নাম নিতে থাকবো। তোমরা যে সাজেস্ট করছো এবং কমেন্ট করছো তার পাশে তোমাদের নামটা মেনশন করো, তাহলে আমরা দ্রুত তোমাদের নামগুলো নিতে পারবো। এবং তোমরা যে আমাদের চ্যানেলের পাশে আছো তার জন্য আমরা অবশ্যই তোমাদের ধন্যবাদ জানাতে চাই, এবং তোমরা নামটা মেনশন করলে আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে পারবো। ঠিক আছে, তো নেক্সট দেখো 5 এর অঙ্ক। পাঁচের দাগের বলেছে, 5 দাগে ত্রিভুজ এবিসি এর কোণ বি কোণ 90 ডিগ্রি, বিডি লম্ব এসি। এ বি সি, এটা মনে করো বি কোণ 90 ডিগ্রি, বিডি লম্ব এসি। ঠিক আছে, বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি। যদি এ বি 30 সেমি আর বিডি 24 সেমি, এ বি এটা 30 সেমি আর বিডি এটা 24 সেমি, এ বি 30 বিডি 24। ঠিক আছে, আর কি বলেছে, এডি 18 সেমি হয়, বিসি কত? আচ্ছা, এডি 18, তাহলে এডি 18 বলে দিয়েছে। আর কোনটা চেয়েছে? আর চেয়েছে কি চেয়েছে? এডি 18, এডি বিডি বলে দিয়েছে, চেয়েছে এখানে বিসি কত চেয়েছে, বিসি এর মানটা, বিসি এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এবং বিডি লম্ব
এসি, এইরকম যদি কন্ডিশন হয়, এরকম অঙ্ক প্রত্যেক পেজেই প্রায় একটা করে থাকছে। এই দিকের ত্রিভুজটা মানে এবিডিটা মূল ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ হয়, বিসিডিটাও মূল ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ হয়, এবং এই দুটো ত্রিভুজ এবিডি ও বিসিডি এরাও পরস্পর সদৃশ। এই ছোট ত্রিভুজ দুটো কন্ডিশনগুলো আমাদের এখানে লাগবে, যেভাবে বাহুগুলোর মান দেওয়া আছে। ঠিক আছে, অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি সদৃশ। ঠিক আছে, প্রদত্ত আছে এবি সমান 30 সেমি, বিডি সমান 24 সেমি, এবি সমান 30 সেমি, বিডি সমান 24 সেমি, এবং এডি ইজ ইকুয়াল টু 18 সেমি। এবার সদৃশতার কন্ডিশনগুলো নিয়ে যদি আমরা, যে এবিডি ও ত্রিভুজ বিসিডি থেকে, ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বিসিডি থেকে পাই, কি পাচ্ছি আমরা, এবিডি এর হচ্ছে এরও এটা 90 ডিগ্রি, এরও এটা 90 ডিগ্রি, তাহলে উভয়ের 90 ডিগ্রির বিপরীত কোণ বাহু নিচ্ছি এবি, আর এর 90 ডিগ্রি হচ্ছে বিসি। ঠিক আছে, এবার এর দেখো, এর এই কোণটা, এর এই কোণের সঙ্গে এর এই কোণ সমান হয়। ঠিক আছে, কিন্তু এর এই কোণের সঙ্গে এটা সমান হলেও আমাদের এটা 90 ডিগ্রি কন্ডিশন চলে এলো। এবার এর এই কোণের এইটা জানি, কিন্তু এর এটা জানি না, সিডি জানি না, আমাদেরকে বিসি চেয়েছে। ঠিক আছে, তাহলে এবি পেয়ে গেছি, আমরা এইটা নিচ্ছি, এর এই কোণের সঙ্গে এর এই কোণ সমান হয়, এই ত্রিভুজটা আগে বলেছি। তাহলে এর এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এডি বাই এর এই কোণের সঙ্গে এর এই কোণ সমান, সেই কোণ, এর বিপরীত বাহু হচ্ছে বিডি। এবার মানগুলো পুট করো, এবি হয়ে যাচ্ছে 30, বিসি অজানা, এডি কত, এডি হয়ে যাচ্ছে 18, বিডি কত 24, কোনাকুনি গুণ করলে 18 ইন্টু বিসি ইজ ইকুয়াল টু 24 ইন্টু 30, অতএব বিসি ইজ ইকুয়াল টু 24 ইন্টু 30 বাই 18, 6 দিয়ে হলে 3, 6 দিয়ে 4, 3 10 30, অতএব বিসি ইজ ইকুয়াল টু 4 10 40, অতএব বিসি বাহুর দৈর্ঘ্য 40 সেমি। দেখো নাও প্রসেসটা, বিসি বাহুর দৈর্ঘ্য 40 সেমি, স্টেটমেন্টটা লিখবে অবশ্যই, বিসি বাহুর দৈর্ঘ্য 40 সেমি। স্টেটমেন্টটা আমরা লিখছি না, তোমরা অবশ্যই উল্লেখ করবে প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বরের উপরে যখনই থাকবে 2 3 4 5 প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখবে। ঠিক আছে, বিসি বাহুর দৈর্ঘ্য 40 সেমি। নেক্সট দেখো 6 দাগেরটা, 5 দাগের হয়ে গেল। প্রত্যেকটা অঙ্কের প্রসেসগুলো খুব ভালো করে বুঝে নাও। 6 দাগেরটা বলেছে 10 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ যে 12 সেমি কেন্দ্রদ্বয়ের দূরত্ব। কম্পাসের সাহায্যে চিত্রটা অঙ্কন করবে। 10 সেমি ব্যাসার্ধের দুটো জ্যা পরস্পরকে ছেদ করেছে, তাদের সাধারণ জ্যা হচ্ছে এইটা, এটা মনে করো পি কিউ, এটা মনে করো আর, এটা এখানে হলো, এইটা মনে করো পি কিউ আর এস। ঠিক আছে, ধরা যাক পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি, ধরা যাক 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত, এখানে যেভাবে ভাষাটা বলেছে আমরা সেইভাবেই নেব। ধরা যাক 10 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য বিশিষ্ট 10 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের দুটি সমান বৃত্ত, ধরা যাক 10 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের দুটি সমান বৃত্ত, যাদের কেন্দ্র পি ও কিউ একে অপরকে, যাদের কেন্দ্র পি ও কিউ, দুটো সমান বৃত্ত যাদের কেন্দ্র পি ও কিউ পরস্পরকে ছেদ করেছে, সমান বৃত্ত যাদের কেন্দ্র পি ও কিউ, এটা আর এস টি, পরস্পরকে আর ও টি বিন্দুতে ছেদ করেছে। টি বিন্দুতে
ছেদ করেছে। ঠিক আছে, আরটি হলো বৃত্ত দুটির সাধারণ জ্যা। আরটি বৃত্ত দুটির সাধারণ জ্যা। আরটি বৃত্ত দুটির সাধারণ জ্যা। আমরা জানি এই রেখাটা দেখো বৃত্তের কেন্দ্রগামী রেখা। বৃত্তের কেন্দ্রগামী রেখাটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এখানে পিএস পারপেন্ডিকুলার টু আরটি। ঠিক আছে, পিএস পারপেন্ডিকুলার টু আরটি। আরটি সমান 12 সেমি। অতএব আর এস ইজ ইকুয়াল টু এস টি ইজ ইকুয়াল টু 12/2 সেমি ইজ ইকুয়াল টু 6 সেমি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পি আর ইজ ইকুয়াল টু কিউ আর ইজ ইকুয়াল টু 10 সেমি। ঠিক আছে, অতএব এখানে পিএস ইজ ইকুয়াল টু কিউএস হবে। পিএস ইজ ইকুয়াল টু কিউএস হবে, যেহেতু সমান কেন্দ্রবৃত্ত উভয় দিকে সমান দূরে থাকবে যেটা। ঠিক আছে, এবার দেখো অতএব ত্রিভুজ পি আর এস সমকোণী ত্রিভুজ থেকে পাই, পি আর এস সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাচ্ছি আমরা, এই ত্রিভুজ হচ্ছে পি আরটা অতিভুজ। ঠিক আছে, পি এ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার। পিএস কত, পিএসটা আমরা জানি না। আর এস কত, এই যে আর এস, আর এস এখানে আর এস 6, 6 স্কোয়ার, আর পি আর 10, এই যে 10 পি আর। অতএব পি এ স্কোয়ার প্লাস 36 ইজ ইকুয়াল টু 100। অতএব পি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 মাইনাস 36। অতএব পি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 64। অতএব পি এস ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8। অতএব পি এস ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, অতএব কিউএস ইজ ইকুয়াল টু 8 হবে, 8। অতএব পি কিউ ইজ ইকুয়াল টু পি এস প্লাস কিউএস ইজ ইকুয়াল টু 8 সেমি প্লাস 8 সেমি সমান 8 প্লাস 8 16 সেমি। স্টেটমেন্টটা লিখবে অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। ঠিক আছে, উত্তর হবে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, উত্তর যেটা লিখবে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। দেখে নাও প্রসেসটা। ঠিক আছে, ভালো অঙ্ক এটা। নেক্সট দেখো, এটা 5-এর দাগের হয়ে গেল, তো 6-এর দাগে যাবো না, এটা 6-এর দাগেরই হয়ে গেল। কত দাগের হলো এটা, হ্যাঁ এটা 6-এর দাগেরই হয়ে গেল। 5-এর দাগের আমরা করেছি, এটা 6-এর দাগের হলো। ঠিক আছে, আচ্ছা এটা 6-এর দাগের হয়ে গেলো। এবার 7-এর দাগে যাবো। দেখো এবিসিডি আয়তাকার অভ্যন্তরে ও একটি বিন্দু। 7-এর দাগের, 7-এর দাগ নাম্বার দিচ্ছি দেখো। সাতের বলেছে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত ওবি 6 ওডি 8। এটা একটা আয়তক্ষেত্র অঙ্কন করবে স্কেল ও পেন্সিলের সাহায্যে। এ বি সি ডি এটা ও বিন্দু, ও যোগ ওসি যোগ ওবি যোগ ওডি যোগ, এটা ও বিন্দু। ঠিক আছে, এ বি সি ডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত, এইটা একটা প্রমাণও আছে যে ও বিন্দু এমনভাবে অবস্থিত, ও বিন্দু অবস্থিত প্রমাণ করো ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এই চিত্র থেকে। সেটা আমরা আমাদের যে প্রয়োগের প্লেলিস্ট আছে, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রয়োগ বলে 30টার মতো প্রয়োগ করে দেওয়া আছে, সেটা দেখবে, সেখানে সমস্ত রকম প্রয়োগের সলিউশন করে দেওয়া আছে। এই প্রয়োগটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা তৈরি রাখবে। অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত, এবার কি বলেছে দেখো, এমনভাবে অবস্থিত ওএ এবিসিডি আয়তক্ষেত্র ও বিন্দু এমন ওবি 6 ওডি 8, ওবি 6 সেমি ওডি 8 সেমি
ওএ 5 সেমি, তাই তো? এটা বলে দিয়েছে ওএ 5 সেমি। আমরা জানি কি জানি, আমরা জানি ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এই প্রমাণটা পড়ে যে প্রমাণ করো এইটা, ঠিক আছে? এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবারের মাধ্যমিকের জন্য। তাহলে দেখো ওএ, তাহলে এবার মানগুলো আমরা বসাচ্ছি। এটা 5 স্কোয়ার প্লাস ওসিটাই চেয়েছে, ওবি কত 6 স্কোয়ার, আর এইটা কত 8 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার 25 প্লাস ওসি স্কোয়ার 36 প্লাস 64। অতএব ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু যোগ করলে 100 হয়ে যাচ্ছে মাইনাস 25। অতএব ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 75। অতএব ওসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এটা রুট করলে 5√3 হয়ে যাচ্ছে। অতএব ওসি ইজ ইকুয়াল টু শুধু 5√3। অতএব ওসি এর দৈর্ঘ্য 5√3 সেমি। দেখো একদম সহজ অঙ্ক, 7টা হয়ে গেল, 8এর অঙ্ক যাচ্ছে। সেক থিটা প্লাস কস থিটা প্লাস সেক থিটা 2, এখানে কসের পাওয়ার 11 থিটা প্লাস সেকের পাওয়ার 11 থিটার মান নির্ণয় করতে বলেছে। সহজ অঙ্ক দিয়েছে আবারও। কি বলেছে? কস থিটা প্লাস সেক থিটা 2, কস থিটা প্লাস সেক থিটা 2। অতএব এটা লাইনটা হবে না, এখানে হয়ে যাচ্ছে কস থিটা প্লাস সেক মানে 1/cos 2। অতএব কস থিটা লসাগু কস স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। এখনই গুণ করলে কস স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 কস থিটা, ঠিক আছে? বা কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই 1 মানে 1 এর স্কোয়ার, এটা কি সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা নিতে পারি। অতএব cos থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অতএব cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব cos থিটা সমান 1। অতএব sec থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটার মান 1, 1/1 ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। তাহলে sec থিটার মানও 1 আসছে। এর নিচে যেটা করবে এরপরে সেটা আমরা এইদিকে ডান দিকে করে দিচ্ছি। অতএব cos-এর পাওয়ারে 11 থিটা প্লাস sec-এর পাওয়ারে 11 থিটা ইজ ইকুয়াল টু cos থিটার পাওয়ারে হোল 11 প্লাস sec থিটার পাওয়ারে হোল 11। এটা তার মানে 1 এর পাওয়ারে 11 প্লাস আবারও 1 এর পাওয়ারে 11। 1 এর পাওয়ারে যতই থাকুক মানটা সেটা 1ই হবে। 1 হচ্ছে প্লাস 1 হচ্ছে 2। অতএব cos-এর পাওয়ারে 11 থিটা প্লাস sec-এর পাওয়ারে 11 থিটা এর মান 2, ঠিক আছে? দেখো cos-এর পাওয়ারে 11 থিটা প্লাস sec-এর পাওয়ারে 11 থিটার মান 2। 8-এর হয়ে গেল। দেখো প্রসেসটা। এবার আমরা যাবো 9-এর দাগের অঙ্কে। 9-এর দাগের অঙ্কে tan 1 tan 2 tan 3 tan 89 এর মান। সহজ অঙ্ক। আচ্ছা, tan 1 into tan 2 into tan 3 into dot 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 into tan 89 এর মান নির্ণয় করতে হবে। ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি tan 1 tan 2 into tan 3 into dot 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 into tan 45 হচ্ছে মাঝের পদ, মাঝের পদ পদ থাকবে ইন্টু tan 89 is equal to tan 1 tan 2 tan 3 dot 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 into এই যে tan 44। tan 45 এর মান 1 বসিয়ে দিচ্ছি। tan 45 এর মান 1 তো তোমার টেবিলে দেখেছো, tan 45 এর মান 1। এবার tan 46 কে আমরা tan 90 মাইনাস 44 ঘুরিয়ে নিচ্ছি ইন্টু ডট ডট ডট
ইন্টু এই যে tan 89 কে আমরা tan 90 মাইনাস 1 এ ঘুরিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো এই বিয়োগটা করলে এইটাই আসে 89, 90 থেকে 1 বিয়োগ করলে 89 আসে। ঠিক আছে, এবার এখানে আসছে tan 1, tan 2, tan 3, tan 44, tan 90 মাইনাস থিটা কি হয় cot থিটা, cot 44 ইন্টু ডট 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 ইন্টু এখানে দেখো এটা tan 90 মাইনাস 1 cot 1 হয়ে গেল। এটা দেখো tan 1, tan 2, tan 3, tan 44, cot 44 মানে 1/tan 44 ইন্টু ডট 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 ইন্টু 1 এখানে যে মানগুলো আছে cot 1, তার আগের পদটা cot 2, তার আগের পদটা cot 3, এইভাবে হয়ে cot 42 এসছে। তার মানে এটা আমরা 1/tan 3 লিখতে পারি। ঠিক আছে, cot 3 টাকে, হ্যাঁ, তার আগের পদ cot 1 এর আগের পদ হবে cot 3, cot 3 টাকে আমরা 1/tan 3 লিখলাম। cot 1 এর আগের পদ cot 2, সেটাকে আমরা 1/tan 2 লিখছি। এটা 1/tan 1 লিখছি। এইটার সঙ্গে এটা গেল, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, এইভাবে সমস্ত পদগুলো কেটে যাবে। ঠিক আছে, থেকে যাবে 1, সব উপর নিচ কেটে যাচ্ছে মানে 1, আর পাশাপাশি যদি প্লাস মাইনাসে কাটে তখন হয় 0, এটা মনে রাখবে। অতএব tan 1, tan 2, tan 3, tan 89 এর মান 1। ঠিক আছে, দেখো 1 মান আসছে। 9 হয়ে গেল, এবার 10-এরটা। কি বলেছে দেখো, 10 বলেছে কোন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50%, কোন দৈর্ঘ্যের ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃদ্ধি 50% করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ধরি গোলকের ব্যাসার্ধ r একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল বলেছে, তাই তো? গোলকের বক্রতলের ক্ষেত্রফল, অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল = 4πr² বর্গ একক। এটা হলো। আচ্ছা, এবার এটা 50% বৃদ্ধি করা হচ্ছে, অতএব r এককের 50% r × 50/100 একক, এটা 2 r/2 একক। ঠিক আছে, অতএব এখন ব্যাসার্ধ কত? এখন ব্যাসার্ধ r + r/2 একক = 2 লসাগু 2r + এইটা 3r/2 একক। ঠিক আছে, এখন ব্যাসার্ধ। অতএব এখন বক্রতলের ক্ষেত্রফল, অতএব এখন বক্রতলের ক্ষেত্রফল = 4π 3r/2 তার স্কয়ার বর্গ একক। এটা আসছে 4π × 9r² / 4 বর্গ একক। 4 কেটে গেল, এটা আসছে 9πr² বর্গ একক, 9πr²। ঠিক আছে, এখন বক্রতলের ক্ষেত্রফল 9πr²। ঠিক আছে, এবার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পেল? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কতটা? ক্ষেত্রফল বৃদ্ধি পেল = 9πr² - 4πr² বর্গ একক = 5πr² বর্গ একক। 5πr² এলো। ঠিক আছে, এবার এইটা কার ওপর বৃদ্ধি পাচ্ছে? কোনো বৃদ্ধি বা হ্রাস সবসময় প্রাথমিকের ওপর হয়। ঠিক আছে, প্রাথমিকে কত ছিল? এইটা। তারপরে লিখবে এর নিচে যে ক্যালকুলেশনটা করবে। অতএব বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের
ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার এত বর্গ এককে বৃদ্ধি পায় 5 পাই আর স্কোয়ার বর্গ একক এতটা বাড়ছে। 1 বর্গ এককে বৃদ্ধি পায় 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার বর্গ একক, এইটা কেটে দাও, 5/4 থাকছে। আর 100 বর্গ এককে বৃদ্ধি পায় 5 বাই 4 ইন্টু 100 বর্গ একক, কেটে গেলে 25 হয়ে যাচ্ছে, 5 25-এ 125 বর্গ একক। অতএব তাহলে কি আসছে এখানে বলেছে পার্শ্বতলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, অতএব স্টেটমেন্ট লিখবে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125%। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125%। 10-এর হয়ে গেল। এবার 11 অঙ্কে যাবো। দেখো নেক্সট, দেখো এটা প্রসেসটা দেখে নাও ভালো করে। এগারো থেকে হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক ও আর একক হলে দেখাতে বলেছে, একটা মান দেখাতে বলেছে। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ একক এবং ব্যাসার্ধ, লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ একক এবং ব্যাসার্ধ আর একক। ব্যাসার্ধ মানে ভূমির ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা ধরি শঙ্কুর তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু এল একক। খেয়াল রাখবে শঙ্কুর ক্ষেত্রে সর্বদা এটা যদি একটা শঙ্কু হয়, সেই শঙ্কু এইরকম, এটা উচ্চতা, তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ এরা সমকোণী ত্রিভুজ গঠন করে, তাই এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার হয়। ঠিক আছে, আচ্ছা, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল অতএব শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। ঠিক আছে, এইটা। এবার কি বলেছে, বলা আছে যে এ দুটো সমান, সাংখ্যমানটা সমান। ঠিক আছে, শর্তানুসারে অতএব 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু পাই আর এল। পাই আর যদি আমরা তুলে দিই, অতএব পাই আর যদি আমরা তুলে নিই, এখানে কি থাকছে, আর এইচ পড়ে থাকছে, আর এইচ বাই 3 ইজ ইকুয়াল টু এল। ঠিক আছে, অতএব আর এইচ ইজ ইকুয়াল টু 3L। অতএব আর স্কোয়ার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 9L স্কোয়ার। ঠিক আছে, বা আর স্কোয়ার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 ইন্টু এল স্কোয়ারের মান কত, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এইটা। তাহলে অতএব যদি আমরা বাই আকারে নিয়ে নিই, অতএব 1/9 ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। এইটা যে সাজালাম, দেখো কোনাকুনি গুণ করলে ম্যাচ করে যাচ্ছে। কোনাকুনি গুণ করলে 1 ইন্টু আর স্কোয়ার এইচ স্কোয়ার, এইটা সবসময় এইভাবে সাজিয়ে নেওয়ার পর কোনাকুনি গুণ করে চেক করে নেবে যে তোমার ঠিক হয়েছে কি ভুল হয়েছে, মানে আগের লাইনের মানটা আসছে কি না আসছে না। যদি দেখো যে আগের লাইনের মানটা আসছে, তাহলে তোমার সাজানো ঠিক আছে। যদি আগের লাইনের মানটা না আসে, তাহলে সাজানো ভুল হয়েছে। এটা আর স্কোয়ার এইচ স্কোয়ার হলো 9 ইন্টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আসছে। অতএব এইটা বাঁ দিকে লিখছি, পার্ট করে ভাগ করলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস
a স্কোয়ার বাই আর স্কোয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। আর স্কোয়ার কাটলো, স্কোয়ার কাটলো, অতএব 1/a স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। 1/a স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা কি প্রমাণ করতে দিয়েছে, এইটাই প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, ব্যাকেটে লিখে দাও প্রমাণিত। সহজ প্রমাণ ছিল। দেখো নেক্সট দেখো 12টা। আমরা যে সলিউশন করছি প্রত্যেকটা পেজের 1 2 3 4 এই 4টে দাগের সলিউশন করছি, তার লাস্ট অঙ্ক 1 নম্বর এবং 2 নম্বর মিলে যে 36 নম্বর থাকছে, সেই 36 নম্বর প্রত্যেকটা পেজ সলভ করে দিচ্ছি। চলছে আমাদের 456 পেজের সলিউশন। ঠিক আছে, 12 অঙ্ক দেখো, লাস্ট অঙ্ক এই পেজের। বলেছে uy is equal to xi minus 25/10, uy is equal to xi minus 25/10। অতএব আমরা এখান থেকে কি লিখতে পারি, a is equal to 25 আর h is equal to 10। আর কি দেওয়া আছে দেখো, আর দেওয়া আছে সামেশন অফ fi uy 20 আর সামেশন অফ fi 100। সামেশন অফ fi uy 20, সামেশন অফ fi is equal to 100, এইটা দেওয়া আছে। কি চেয়েছে, এক্স বার চেয়েছে। অতএব এক্স বার বের করার ফর্মুলা কি, এক্স বার বের করার ফর্মুলা a প্লাস সামেশন অফ fi uy বাই সামেশন অফ fi ইন্টু এইচ। অতএব এক্স বার ইজ ইকুয়াল টু a এর মান 25 প্লাস fi uy 20 বাই সামেশন অফ fi 100 ইন্টু এইচ এর মান কত 10। এইটা কাটলো, এইটা কাটলো। অতএব এক্স বার ইজ ইকুয়াল টু 25 প্লাস 2, এক্স বার ইজ ইকুয়াল টু 27। অতএব এক্স বার এর মান 27, এক্স বারের মান আসছে 27। ঠিক আছে, দেখো না, এক্স বারের মান 27। তাহলে দেখো আমাদের 456 পেজের ম্যাথ কমপ্লিট হলো। ঠিক আছে, 1 2 3 4 এবিটি এর এই 436 নম্বর করে প্রত্যেক দাগ কমপ্লিট হলে তারপর আমরা বড় কোশ্চেন সলভ করবো। এরপর পর্ষদের টেস্ট পেপার বেরিয়ে যাবে, পর্ষদের টেস্ট পেপার আমরা সলভ করবো। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের ক্লাস আমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। তোমরা যারা আমাদের চ্যানেলের পাশে আছো, যারা সাপোর্ট করছো, তারা অবশ্যই আরো সাপোর্ট করতে থাকো। আমরা তোমাদের প্রত্যেক ক্লাসে কিছু স্টুডেন্ট যারা আমাদের সাপোর্ট করে চলেছে, প্রত্যেক ক্লাসে কিছু স্টুডেন্টের নাম নিতে থাকছি এবং তাদের থ্যাঙ্কস দিতে থাকছি। তোমরা তোমাদের কমেন্টের পাশে তোমাদের নামগুলো অবশ্যই মেনশন করো। ঠিক আছে, আচ্ছা, আজকের মতো আমরা এখানেই ক্লাস স্টপ করছি। পরবর্তী ক্লাসে নেক্সট পেজ এর পরে যেটা থাকবে সেটা সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।